অন্ধকার টানেল, চারপাশে সাজানো লাখো মানুষের মাথার খুলি এবং কঙ্কাল। সারা বিশ্বের মানুষকে আকর্ষণ করা আইফেল টাওয়ারের দেশ প্যারিস দাঁড়িয়ে আছে এমন কঙ্কালের উপরে। ভাবা যায় ত্রয়োদশ শতাব্দে প্যারিসে বিকশিত হচ্ছিল শিল্পকেন্দ্রিক সভ্যতা। তখন শহরটি ছিল খনিজ সম্পদে পরিপূর্ণ। সিন নদীর দক্ষিণ থেকে বড় বড় লাইমস্টোন নিয়ে আসা হতো ইমারত তৈরির জন্য। পাথর নেওয়ার জন্য প্রায় ৩০০ কিলোমিটার সুড়ঙ্গ তখন করা হয়। ৩০০ বছর পর শেষ হয় খনিজ ভাণ্ডার, তখন পরিত্যক্ত হয়ে পড়ে ট্যানেল। পরিত্যক্ত এই ট্যানেলগুলো একসময় শহরের মানুষের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ১৭৭৪ থেকে ৭৬ এই সালের ভিতরে সুড়ঙ্গের কিছু অংশ ভেঙে পড়ে যায়। এর মধ্যে সব থেকে ভয়ঙ্কর ছিল ডেনপার্কের রোসেরো রাস্তাটির ধস। ৩০০ মিটার ব্যস্ত এই রাস্তাটি হুড়মুড় করে ভেঙে পড়ে যায় ৮৪ ফুট নিচে। ১৬ শতকে প্যারিসে এক অভিনব সমস্যা দেখা দেয়, কবরস্থানে জায়গা সংকট। শিল্প সংস্কৃতির উন্নতির জন্য ইউরোপের অন্যান্য দেশ থেকে মানুষ প্যারিসে আসতে শুরু করে। জনসংখ্যা বাড়তে থাকে। মহামারী ও যুদ্ধের জন্য মৃতদেহের সংখ্যা এতই বাড়তে থাকে যে ফরাসি সরকারের জন্য মৃতদেহ দাফনের জায়গা দিতে সমস্যা তৈরি হয়। অবস্থাটা এমন পর্যায়ে চলে যায় যে প্যারিসে লা ইনোসেন্ট গোরস্থানে গণকবর দেওয়ার ব্যবস্থা করা হয়। লাশ দাফনের জন্য গুনতে হতো মোটা অঙ্কের টাকা। যাদের কাছে টাকা কম থাকতো তারা লাশগুলো রাস্তার ধারে ফেলে যেত। লাশ এতই বাড়তে থাকে যে রাস্তা থেকে তা ২ মিটার উঁচু হয়ে যায়। এমন সময় শুরু হয় বৃষ্টি। পচা লাশের গন্ধ বৃষ্টির পানির সাথে মিশে আশপাশের সকল নদী এমনকি নলকূপের পানিও পান করার অযোগ্য হয়ে যায়। শহরে রোগবালাই ছড়িয়ে পড়ছিল। রাজা সুরুশ লুই লাশগুলো শহর থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেয়। তবে সেখানকার মানুষ এতে বাধা দেয়। তারা বলে লাশের শেষকৃত্য করতে হবে শহরের ভিতরেই। এমন সময় সিদ্ধান্ত আসে সেই সুড়ঙ্গের ভিতরে লাশগুলো দাফন করার কথা। যেই কথা সেই কাজ। রাজা সঙ্গে সঙ্গে নির্দেশ দেন লাশগুলো সুড়ঙ্গের ভিতরে নিয়ে গিয়ে রাখার জন্য। তখন মাথার খুলি, হাত পায়ের হাড়গোড় সব মাটি থেকে আবার তোলা হয়, তুলে সুড়ঙ্গে নিয়ে গিয়ে দাফন করা হয়। তবে এই কাজে সময় লেগে গিয়েছে প্রায় ১২ বছর। ১৮১৪ সালে শেষ হয় এই লাশ স্থানান্তরের কাজ।